গাইস দিস ইজ ইস্তেহাক। তো আজকে আমরা আবার আমাদের চীনা পরিচিত সেই ফরম্যাট উদ্ভাসের প্রশ্ন সলভিংয়ে চলে যাব। আমরা সাধারণত ম্যাথ প্রশ্ন নিয়ে আলোচনা করব। নতুন যে পরীক্ষাগুলো হচ্ছে রুয়েট চুয়েট কুয়েট স্পেশাল এক্সামগুলো যে হচ্ছে আমাদের, তো ওইখানে যে ম্যাথ পেপার ফাইনাল এক্সামটা হয়েছিল ওই এক্সামে আমি 75টা প্রশ্ন ছিল, তো 25টা করে আমি 3 পর্বে ভাগ করে প্রশ্নটা পুরাটাই সমাধান করে দেখানোর চেষ্টা করব এই ভিডিওগুলোতে লাস্ট 3 দিনে। আর এখানে সাধারণত আমি আগের যে ম্যাথ সলভিং যে পর্বগুলো দিয়েছিলাম যেগুলাতে খুব শর্ট ট্রিক সম্পর্কে যেগুলো আমি বিস্তারিত আলোচনা করছিলাম, ওই শর্ট ট্রিকগুলো এই ভিডিওতে যে ম্যাথগুলোতে অ্যাপ্লিকেবল হবে ওগুলো আমি সরাসরি ব্যবহার করব। ওগুলাতে বেশি বিস্তারিত আমি বলবো না। তো আপনারা যারা আগের ওই ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো ওইগুলাতে তাহলে বুঝতে পারবেন যে ওই ভিডিওগুলো থেকে কতগুলা শর্টকাট আমাদের কাজে লাগতেছে এখন আজকে যে ভিডিওটা সমাধান করব যে 25টা প্রশ্ন ওইগুলাতে। তো আমি বলে দিব, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব সব ভিডিওগুলার। এর আগে আমি যতগুলা উদ্ভাসের ম্যাথ এমসিকিউ সলভিং ক্লাস দিয়েছিলাম শর্টকাটে ম্যাথ এমসিকিউ সলভিংয়ের। তো আমরা আজকের পর্বটা শুরু করি। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল বলতে কি সহজে প্রশ্নটা, তবে একটু বড়। তো এই প্রশ্নটা অনেকেই রিকোয়েস্ট করছিল, তো ওই প্রশ্নটাই আমি আগে নিয়েছি। তো বেশি না খুব কথা না বলে আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নে বলছে 15টি পদ বিশিষ্ট কোনো সমান্তর অনুক্রমে চতুর্থ ব্যবধাঙ্ক, এখানে কিন্তু আপেক্ষিকতা ব্যবধাঙ্ক দেওয়া আছে, বলছে 52.174% এবং গড় 23 হলে সংখ্যাগুলোর পরিসরাঙ্ক। তো পরিসরাঙ্ক এটা একটা আপেক্ষিক বিষয়, তো কত হবে? তো আমরা এটা কীভাবে করতে পারি ওটা আমরা আগে দেখি। তো পরিসংখ্যানে চতুর্থক নির্ণয়ের 4টা ভিন্ন ভিন্ন কেস আছে। তার মধ্যে ওগুলা কেসটা কিসের উপর নির্ভর করে? কয়টা পথ আছে, ওই পথটা জোড় না বিজোড়, 4 দ্বারা ভাগ হবে কি হবে না, তো ওগুলার উপর নির্ভর করে। তো তার মধ্যে 3 নাম্বার যে কেসটা যে আছে ওই কেসটা আমাদের, বাকি 4টা কেসে আপনারা বই থেকে সুন্দরভাবে পড়ে নিতে পারেন। তো ওই চতুর্থ ব্যবধান নিয়ে বলতে চাইলে ওটা নিয়ে একটা 50 মিনিটের লেকচার হবে। তো আমি এটা 3 নাম্বার যে কেসটাতে আছে ওই কেসটাতে বলা হয়েছে যদি আমাদের এন যদি বেজোড় হয় আর n+1 যদি 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে চতুর্থ হবে কিউ আই বলতে প্রথম চতুর্থক আই এর মান 1, প্রথম চতুর্থকে, দ্বিতীয় চতুর্থকে আই এর মান 2 আর তৃতীয় চতুর্থকে আই এর মান 3। তো কিউ আই হবে n+1/4 ইন্টু আই। তো এটা হচ্ছে চতুর্থক নির্ণয়ের 4টা কেসের মধ্যে 3 নাম্বার কেসটা। ওখানে কি বলছে, এন যদি বিজোড় হয় আর n+1 যদি 4 দ্বারা ভাগ হয়, তাহলে কিউ আই হচ্ছে আই এর মান 1 2 3, প্রথম চতুর্থ হলে আই এর মান 1, দ্বিতীয় হলে 2, তৃতীয় হলে 3, আই হবে n+1/4 ইন্টু আই। তো আমাদের এখানে দেখেন এন কিন্তু বিজোড় 15টি পদ, আবার n+1 কত 16, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সত্যটা অ্যাপ্লিকেবল। তাহলে আমরা যদি কিউ আই মানে প্রথম চতুর্থক বের করি, কিউ আই যদি বের করি তাহলে আমাদের 16/4 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 4। দ্বিতীয় চতুর্থক যদি বের করি, দ্বিতীয় চতুর্থক হচ্ছে আমাদের 16/4 ইন্টু 2, তাহলে 8। আর তৃতীয় চতুর্থক আমাদের হচ্ছে এগুলো আমাদের 4 8 এগুলো চতুর্থক না, মানে এততম পদ, 4তম মানে এততম পদটা হবে চতুর্থক, প্রথম চতুর্থক মানে 4। এটা যেহেতু একটা সমান্তর অনুক্রম, তো এখানে চতুর্থ এই অনুক্রমটা 4 নাম্বার পদটা হবে প্রথম চতুর্থক, 8 নাম্বার পদটা হবে দ্বিতীয় চতুর্থক, আর 16 ইন্টু 4 ইন্টু 3 12তম পদটা হবে 12তম পদটা হবে আমাদের তৃতীয় চতুর্থক। আর আমাদের এখানে কি বলছে, চতুর্থ ব্যবধাঙ্ক আমরা ইকুয়াল জানি। চতুর্থ ব্যবধাঙ্ক আমরা এই অধ্যায় সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। তো চতুর্থ ব্যবধাঙ্ক এটাই বোঝায়, চতুর্থ ব্যবধাঙ্কের সূত্র আছে। চতুর্থ ব্যবধাঙ্ক হলো আমাদের Q3 মাইনাস মানে তৃতীয় চতুর্থক আর প্রথম চতুর্থকের বিয়োগফল বাই তৃতীয় চতুর্থক প্রথম চতুর্থকের যোগফল ইন্টু 100, এটাই আমরা বলি হচ্ছে চতুর্থ ব্যবধাঙ্ক। তো আমরা
যেহেতু আমাদের এই যে এই পথ 15টা যে পথ এগুলো একটা সমান্তর অনুক্রম, তাই আমাদের এই সমান্তর অনুক্রমটার একটা প্রথম পথ থাকবে। প্রথম পথ আমরা ধরি, প্রথম পথ এ, আর সাধারণ অন্তর থাকবে একটা। সাধারণ অন্তর ইকুয়াল আমরা মনে করি যে ডি। তাহলে আমাদের Q1 হবে কি, Q1 ইকুয়াল হবে আমাদের 4তম পদ। 4তম আমরা কি জানি, nতম পদ, অনুক্রমের nতম পদ ইকুয়াল আমরা জানি a প্লাস, আমি এখানে দেখে ছোটো করে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো আমাদের nতম পদ নির্ণয় সূত্র। আর সমষ্টি নির্ণয় সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এটা হলো আমাদের সমষ্টি নির্ণয় সূত্র সমান্তর ধারার। তো এই দুটো আমরা অনেক সবাই জানি আশা করি। তো আমাদের Q1 মানে প্রথম চতুর্থকটা হচ্ছে, প্রথম চতুর্থক কততম পদ, 4তম পদ। তো আমাদের a প্লাস 4তম পদ, তো n মাইনাস 1 ইন্টু ডি। তো n হলো আমাদের 4 আর 1 ইন্টু ডি, তাহলে আমাদের প্রথম হচ্ছে a প্লাস 3d। আর Q2 একই সূত্র অ্যাপ্লাই করে আমাদের হবে a প্লাস 7d। আর Q3 হবে আমাদের a প্লাস 11d। তো আমাদের এখানে কি কি লাগবে, Q3 মাইনাস Q1 আর Q3 প্লাস Q1। তো আমাদের Q3 সাথে যদি আমরা Q1 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 7d। আর আমাদের লাগবে Q3 প্লাস Q1। আমরা যদি Q3 আর Q1টা যদি যোগ করি তাহলে আমাদের আসবে 2a প্লাস 11 আর 3 আমাদের 14d। তো আমাদের বেসিক্যালি এটাই দেওয়া আছে আমাদের এখানে। আমাদের কী কী দেওয়া আছে, আমাদের হলো দেওয়া আছে আমাদের Q3 মাইনাস Q1 ইকুয়াল আমরা পাইলাম 7d। আর আমাদের Q3 প্লাস Q1 ইকুয়াল পাবো 2a প্লাস 14d ইকুয়াল আমাদের দেওয়া আছে 52.174/100। তো বেসিক্যালি এটা আমরা পাইলাম। তো এটা থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। তো ওই ইকুয়েশনটা যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি, তো আমরা এটা আপাতত এইভাবে রাখি, এটাতে আমরা দেখি। আর আরেকটা যে আমাদের সত্য দেওয়া আছে ওইটা একটু কাজে লাগে, দেখি এটা সিম্পলিফাই করা যায় কি না কিছু। তো আরেকটা আমাদের সত্য দেওয়া আছে যে গড় ইকুয়াল 23। গড় বলতে আমরা কি বুঝি, মোট যোগফল ভাগ মোট পদ সংখ্যা। তো আমাদের তাহলে আমাদের এখানে কত বলছে, 15টি পদ। 15টি পদের আমরা যোগফলের সূত্র কি জানি, সমান্তর প্রগমের গড় ইকুয়াল আমরা লিখতে পারি যোগফল। তো যোগফল আমরা জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বাই n, যে n সংখ্যক পদের যোগফল ভাগ n। তো এই n আমরা যদি কাটে দিই তাহলে আমরা পাচ্ছি এটা ইকুয়াল আমাদের কিন্তু 23 দেওয়া 23। তাহলে আমরা এটা এখানে পাচ্ছি হাফ 2a, আর আমাদের n এর মান 15, তাহলে আমরা পাচ্ছি এখানে 14d পাচ্ছি কিন্তু আমরা এখানে ইকুয়াল 23। এখানে দেখেন এই যে 2a প্লাস 14d, এটা আমরা পাইলাম এখানে। আর এই 2টা যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2a প্লাস 14d ইকুয়াল আমরা পাচ্ছি 26। তো এখানে দেখেন 2a প্লাস 14d আর 2a প্লাস 14d ইকুয়াল 26। তাহলে আমরা এখানে লিখতে পারবো 7d/26 ইকুয়াল 72.174/100। তো এখান থেকে আমরা ডি এর মানটা পাই যাব। তো ডি ইকুয়াল আমরা প্রায় 2 পাচ্ছি। তো আমাদের ডি এর মান হলো 2। আর আমাদের ডি এর মান যদি পাই যায় তাহলে আমরা এই 2, ডি এর মান 2 এখানে যদি বসাই তাহলে আমরা এখান থেকে এর মান পাই যাব। তো আমরা এ ইকুয়াল এখান থেকে পাবো ডি ইকুয়াল 2 বসাইলে এ ইকুয়াল আমরা পাচ্ছি। এইখানে কয়েক জায়গায় মিস্টেক হয়ে গেছে। তো মিস্টেকটাকে এখানে আমি একটু বলি। এখানে দেখেন Q3 মাইনাস Q1, এই যে Q3 আমাদের a প্লাস 11d মাইনাস Q1 a প্লাস 3d। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 7d পাই না, আমরা 11 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 8 পাই। তো 8d, তো এটা কিন্তু আমাদের হবে 8d, এখানেও হবে আমাদের 8d। তো বেসিক্যালি এটা আমাদের মিস্টেক ছিল। তো অঙ্কটা একটু
ভেজাল তো পরিসংখ্যানের অঙ্ক খুব বেশি একটা করা হয় না। তারপরে এখানে দেখেন, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে আমরা 2 দিয়ে যখন 23কে গুণ করব, তো 23 দুগুণা কিন্তু 46, এখানে কিন্তু 26 লিখছি আমি, তো এটা হবে 46, তো এখানে হবে আমাদের 46। তো এখন যদি আমরা এটা যদি সমাধান করি, তাহলে আমরা ডি এর মান পাবো কিন্তু 3। তো ডি এর মান বেসিক্যালি আমরা পাচ্ছি 3। আর এই ডি এর মানটা যদি এখানে আমরা বসাই, তাহলে আমরা এর মান পাচ্ছি, তো এর মান কিন্তু আমরা পাচ্ছি 2। তো আমরা এ আর ডি এর মান কিন্তু বের করলাম। তো আমাদের মিস্টেকটা কী ছিল, আমরা Q3 মাইনাস Q1 করছিলাম। তো 11 থেকে 3 বিয়োগ করলে 8 হয়, আমরা 7 লিখছিলাম, এটা একটা ভুল হয়ে গেছিলো। আর এখানে আমাদের একটা ভুল হয়েছিল কি, এখানে আমরা 2 দিয়ে যদি 23কে গুণ করি 46 হয়, আমরা কিন্তু 26 লিখছিলাম। তো তাই আমাদের এখানে মানটা একটু গোলমাল হয়ে গেছিলো। তো আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। তো ক্যালকুলেশন ভুল হতে পারে, তো আমাদের নিয়ম কিন্তু সব কিছু ঠিক আছে, আমাদের জাস্ট ক্যালকুলেশনটা একটু সমস্যা হয়েছিল। তো আমরা এখন আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার। তো আমাদের এখানে কি বলছে, সংখ্যাগুলোর পরিসরাঙ্ক কত হবে। তো পরিসর আমরা বুঝি কি, পরিসর বলতে আমরা বুঝি যে সর্বোচ্চ পদ মাইনাস সর্বনিম্ন, এটা আমরা জানি পরিসর। আর তাই আমাদের পরিসর বলতে আমরা বুঝি সর্বোচ্চ পদ মাইনাস সর্বনিম্ন পদ। কিন্তু আমাদের এখানে কিন্তু পরিসর বলে না, আমাদেরকে বলছে পরিসরাঙ্ক। এটাও একটা মনে করেন চতুর্থ ব্যবধান আর চতুর্থ ব্যবধাঙ্ক, যেমন সেরকমই একটা ব্যাপার। চতুর্থ ব্যবধান বলতে আমরা কি বুঝি, Q3 মাইনাস Q1/2, কিন্তু চতুর্থ ব্যবধায়কের বেলা কী হয়ে গেল, Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1। একইভাবে পরিসরাঙ্ক ব্যাপারটা বলতে বোঝায় যে সর্বোচ্চ পদ, হায়ার পদ মাইনাস লোয়ার পদ বাই হায়ার পদ প্লাস লোয়ার পদ ইন্টু 100। তো আমরা হায়ার পদ এভাবে এখানে কীভাবে বের করব। তো আমাদের 15টা পদ আছে সমান্তর ধারায়, যার প্রথম পদ a = 2 আর সাধারণ অন্তর d = 3। তো আমরা কি জানি, হায়ার পদ যদি বের করি, তাহলে আমরা হায়ার পদ ইকুয়াল পাবো a প্লাস n-1 ইন্টু ডি, আমরা জানি। তো এখানে আমাদের n এর মান 2, এর মান 2 আর n এর মান আমাদের হায়ার পদ মানে 15তম পদ। তো n এর মান 15 মাইনাস 1 ইন্টু ডি, আমাদের কত, ডি পাইলাম আমরা 3 সাধারণ অন্তর। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 14 ইন্টু 3 প্লাস 2, আমরা পাচ্ছি 44। আর আমাদের যদি লোয়ার পদটা একইভাবে আমরা বের করি, তো আমরা এখানে লোয়ার পদটা যদি বের করি এল, তো এল লোয়ার পদ বলতে আমাদের এন এর মান 1, বেসিক্যালি লোয়ার পদ মানে প্রথম পদ। তো আমাদের প্রথম পদ কত, প্রথম পদ তো আমাদের এর মান 2, তো 2 তো আমাদের লোয়ার পদ। তাহলে আমরা এখানে পাচ্ছি 44 মাইনাস 2, 44 মাইনাস 2 করলে আমরা কত পাবো, আমরা পাবো 42। তো ক্যালকুলেশন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একবার ভুল করছি আমি। তো প্রচণ্ড গরম, তো তাই একটু 44 প্লাস 2 46 ইন্টু 100। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো উত্তর আমরা পাচ্ছি 91.30, তো যেটা আমাদের এ নাম্বার অপশনে আছে। তো বেসিক্যালি আমরা এখানে বেসিক সহ আমি এটা বললাম, তাই অনেক সময় লেগে গেল। তো এই প্রশ্নটা একটু বড় ছিল, তো বড় বলতে ছোট করে আমরা করতে পারবো, কিন্তু আমাদের যেহেতু এই কনসেপ্টগুলো অত জানা নাই, পরিসংখ্যান আমরা অ্যাভয়েড করি, তাই আমি একবারে বেসিক সহ সব কিছু বলে দিলাম। তো এখানে আরও 3টা সত্য দেওয়া আছে আমাদের, ওই সত্যটা এনের উপর নির্ভর করে ভিত্তি করে। তো আমাদের এখানে যেহেতু এই সত্যটার সাথে মিল, তাই আমি এই সত্যটা শুধু বলে দিলাম। তো এখানে আমাদের 4, 8 আর 12তম পদগুলো হবে চতুর্থক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থক। তো আমাদের এখানে প্রথম আর তৃতীয় চতুর্থক আমরা যেহেতু সমান্তর ধারা এ প্রথম পদ ধরলাম, ডি সাধারণ অন্তর ধরলাম, তারপর আমরা চতুর্থক আমরা বের করলাম। বের করে আমরা চতুর্থ ব্যবধানকের যে সূত্র ওটাতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা তারপর গড়ের সূত্র অ্যাপ্লাই করলাম। তারপর এখান থেকে কিছু তথ্য এখানে নিয়ে আমরা সমাধান করলাম এ আর ডি এর মান। তারপর আমরা হায়ার পদ মানে 15তম পদ বের করলাম, আর প্রথম পদ তো আমরা পেয়ে গেলাম এর মান। তারপর আমরা পরিসংখ্যান সূত্র হায়ার পদ মাইনাস লোয়ার পদ বাই হায়ার পদ প্লাস লোয়ার পদ ইন্টু 100, যেটা আমরা বের করলাম, এটা আমাদের উত্তর আসলো 91.30। তো আমাদের এখানে একটু ক্যালকুলেশন প্রথমে শুরুতে ভুল হয়েছিল, তো ওটা আমি বলে দিয়েছি সুন্দরভাবে, তাই আশা করি যে আপনাদের সমস্যা হবে না। তো আমরা এবার নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার শর্টকাট আমি অনেক আগেই দিছি, আমার একটা আছে টিউটোরিয়াল আছে, ওটাতে আমি আমার উদ্ভাস কোশ্চেন সলভের প্রথম যে টিউটোরিয়াল আমি লিঙ্ক দিয়ে দিব। তো ওটাতে আমি বলছিলাম একটা কথা, যে আমাদের অঙ্কে যদি এই ধরনের কোনো ইকুয়েশন থাকে, সাইন আলফা সাইন 60 প্লাস আলফা সাইন 60 মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে আমাদের হয় 1/4 সাইন 3 আলফা। আবার আমি বলছিলাম যে কস আলফা
কস 60 প্লাস আলফা কস 60 মাইনাস আলফা যুক্ত কোনো যদি ত্রিকোণমিতিক সমীকরণ থাকে তাহলে ওইটা ইকুয়াল আমরা লিখতে পারি 1/4 কস 3 আলফা। একইভাবে আমি বলছিলাম যদি আমাদের tan আলফা tan 60 প্লাস আলফা tan 60 মাইনাস আলফা যদি থাকে তাহলে ওটা আমরা লিখতে পারি tan 3 আলফা। তো ওটা আমরা কী পেলাম, এটা ভাগ করে জাস্ট পাইলাম 3 আলফা। তো এটা আমরা কীভাবে আসলো আমি ওই ভিডিওতে বলছিলাম, ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। তো ওইটা কিন্তু সরাসরি এখানে দেওয়া আছে, তো সরাসরি দেওয়া একটু কেচাল করা আছে। তো এখানে দেখেন আলফার জায়গায় এ আছে, আর tan 60 প্লাস এ tan 60 প্লাস আলফা এটা মিলে গেল, কিন্তু এটার সাথে মিলতেছে না 60 মাইনাস আলফা, তো মিলতেছে না। তো আমরা একটু মিলাই নিই। তো এখানে আমাদের আছে tan এ tan 60 প্লাস এ, আর tan 120কে আমরা কী লিখতে পারি tan 180, এখানে আমি বিয়োগ ব্র্যাকেট দিই tan 180 মাইনাস 60 প্লাস এ। তো বেসিক্যালি আমরা এটা লিখতে পারি। তো এটা ইকুয়াল আমরা বলতে পারবো। তো এখানে যদি আমরা একবারে লিখি যে এখানে আমরা থার্ড ব্র্যাকেট যদি দিই তাহলে আমরা এইখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা মাইনাস করে দিতে পারি, পরে এটা মাইনাস 60 আর মাইনাস প্লাস এ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা এটা লিখতে পারবো tan এ tan 60 প্লাস এ, আর আমরা লিখতে পারবো মাইনাস tan 60 মাইনাস এ। তো এই মাইনাসটা যদি আমরা কেন মাইনাস, আমরা কোয়াড্রেন্টের হিসাব জানি যে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে থাকতেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ডে সাইন tan ঋণাত্মক, তাই ঋণাত্মক একটা চিহ্ন আসে। তো আমরা মাইনাসটা সামনে যদি নিয়ে নিই তাহলে আমরা দেখব যে এই পুরাটার সাথে এটা আমাদের পুরা মিলে যায়। তো এটা ইকুয়াল আমরা কী লিখতে পারি tan 3a। তো আমরা এটা লিখতে পারবো মাইনাস tan 3a। তো এটা বেসিক্যালি এটা ইকুয়াল আমরা বলতে পারবো। তো এটা শর্টকাট ছিল যে tan আলফা tan 60 প্লাস আলফা tan 60 মাইনাস আলফা ইকুয়াল tan 3 আলফা। তো এই শর্টকাটটা প্রায় আমাদের কাজে লাগে। তো আমরা তাই এটা মনে রাখতে পারি, কস সাইনেরগুলো মনে রাখতে পারি, এগুলা দিয়ে আমাদের ত্রিকোণমিতিতে অনেক অঙ্ক আছে। তো এখানে দেখেন একটাতেও কিন্তু মাইনাস tan 3a নেই, এখানে আছে একটা, এটা কিন্তু প্লাস দেওয়া আছে। তো আমাদের এটা নান যেহেতু আছে তো ডি নাম্বারটা আমাদের উত্তর হবে। তো এই যে এই শর্টকাটগুলো এগুলো আমি আরও ভালোভাবে ওই ভিডিওতে আরও বেশ কিছু উদাহরণ দিয়ে দেখাইছি, তো ওইটার আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট দুইটা প্রশ্ন খুব সহজ, এটাতে আমরা সেই জন্য অপশনও নিয়ে নেই আমি। এই দুইটা আমাদের এখানে একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3-এর, আর তাহলে এ বি ইকুয়াল কত আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করব, কারণ আমাদের এমনি হিসাব করলে অনেক সময় লাগবে। তো যারা ক্যালকুলেটর জানেন না তাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছি। তো আমি একবার বলে দিই ক্যালকুলেটর আমরা কীভাবে করতে হয়। আমাদের মেনুতে যায়, প্রথমে ম্যাট্রিক্স মোড যেতে হবে 4 ম্যাট্রিক্স মোড, তারপর আমাদের ডিফাইন করতে হবে এ ম্যাট্রিক্সটা। তো এ ম্যাট্রিক্সটা 3টা কলাম 3টা রো, তারপর আমাদের জাস্ট উপাদানগুলো উঠাই দেবে 1 2 3 0 1 2 3 4, কেয়ারফুলি ইনপুটগুলো দিতে হবে আমাদেরকে। দেন আমরা এসি টিপে আবার অপশনে যাব, অপশনে যাই আমরা আবার ডিফাইন করব। তো আমরা এ ম্যাট্রিক্স ডিফাইন করছি আগেই, এখন আমরা বি ম্যাট্রিক্সটা ডিফাইন করব। তো 3x3, তো আমাদের বি ম্যাট্রিক্সটা ছিল -2 -3 0 3 2 1, তারপর আমাদের 1 4 1, দেন আমরা এসি যাবো। তো আমাদের কি বলছে এ বি বের করতে বলছে। তো আমরা অপশনে যাব, দেন আমরা এখানে 3-এ আমাদের এ ম্যাট্রিক্সটা, আর অপশনে যায় 4-এ আমাদের বি ম্যাট্রিক্স। দেন আমরা ইকুয়াল চাপলে এই যে দেখেন আমাদের যে এ আর বি এর গুণফল আসবে ওই ম্যাট্রিক্সটা হবে 11 19 5 5 10 3 7 3 5। তো আপনারা অপশন চেক করতে পারেন, অপশনে এই অপশন এই ম্যাট্রিক্সটা যে অপশনে থাকবে ওটা আমাদের উত্তর। তো আমরা বেসিক্যালি এইভাবে এগুলো করি। তো আমাদেরকে এই ধরনের প্রশ্ন, আমার এটা যে সঠিক হয়েছে তাও না, কারণ আমরা এটা শিওর দিতে পারবো না, কারণ আমাদের এখানে ইনপুটগুলো আমরা সঠিকভাবে ইনপুটটা দিতে হবে, একদম কেয়ারফুলি ইনপুটগুলো দিতে হবে, নাহলে আমাদের ইনপুট যদি ভুল দিই তাহলে অবশ্যই উত্তর ভুল আসবে। তো ইনপুট আমাদের হাতে করার থেকে এটা অনেক বেশি উত্তম, কারণ এটাতে সময় কম লাগে, আবার ভুল হওয়ার চান্সও কম, যেহেতু আমরা শুধু ইনপুটগুলো কেয়ারফুলি ইনপুট যদি করি তাহলে আমাদের উত্তরটা সঠিক আসবে। তো আমরা ওইটা একটু বিষয়টা খেয়াল রাখবো। তো তারপর প্রশ্নটা সহজ, এগুলো আমরা কীভাবে করি, এটা সাইনের যখন ধারা থাকে স্কোয়ার হিসাবে, তখন এটা যখন সমান্তর ধারা থাকে তখন আমরা জানি যে এটা কয়টা পথ আছে ওটা আমাদের বের করতে হয়। তো ওটা আমরা বের করতে পারি শেষ পথ,
শেষ পদ কত এখানে 75 মাইনাস কত পদ প্রথম পদ কত 15 ভাগ হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত 15 থেকে 20 5 প্লাস 1। তো এটাই করে আমরা পাবো 75 মাইনাস 15 ভাগ 5 প্লাস 1। তো আমরা পাচ্ছি 13। তো আমাদেরকে কী করতে হয়, যতটা পদ আছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আমাদের উত্তর। তো এখানে আমাদের 13টা পদ আছে, 13টা পদকে 2 দিয়ে ভাগ করলাম, দিলে আমাদের উত্তর চলে আসছে 13/2। তো এটা উত্তর আমাদের 13/2। তো আমরা এটাতে একটু ফের আরেকটা জিনিস কেয়ারফুলি আমাদের দেখার বিষয় আছে। এখানে যদি আরেকটা পদ থাকতো, এই ধারায় যদি সাইন স্কয়ার 90 যদি থাকতো, তো সাইন স্কয়ার মানে 90 ডিগ্রি পর্যন্ত ধারা, আমি উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন সাইন স্কয়ার 15 থেকে এইভাবে ধারাটা আছে, এখানে 75 পর্যন্ত শেষ হতো, আমাদের মনে করেন 90 পর্যন্ত শেষ হলো, ইকুয়াল বের করতে বললো। তো আমরা এটা কীভাবে করব, আমরা করব 90 মাইনাস 15 ভাগ 2 প্লাস 1 প্লাস ভাগ 5 হবে প্লাস 1। তো আমরা বেসিক্যালি 16, তো 16কে আমরা 2 দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে আমরা কত পাচ্ছি 8। তো এটার উত্তর আমরা কত পাচ্ছি 8 পাচ্ছি আমাদের এই নিয়মে, কিন্তু এটার উত্তর কিন্তু 8 না। দেখে আমি আপনাদেরকে দেখাই যদি, তো এখানে কেন 8 না, আমরা যদি 85 পর্যন্ত দেখি, 85 পর্যন্ত যদি আমরা দেখি, 85 মাইনাস 15 ভাগ 5 প্লাস 1 ভাগ 2। তো এটা আমাদের কত উত্তর হচ্ছে 85 পর্যন্ত আসছে যে 7.5। তো আমাদের শেষে 90 কিন্তু একাই 1, সাইন স্কয়ার 90 মান কিন্তু একাই 1, তাই আমাদের এখানে উত্তর হবে 7.5 প্লাস 1 8.5। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেসিক্যালি আমাদের 8.5। তো আমাদের আমরা সাধারণ যে নিয়মগুলোতে করি ওটা দিয়ে কিন্তু 8 আসতেছে, কিন্তু 8 আমাদের উত্তর না 8.5। এটা কেন হইলো, কারণ আমাদের এখানে দেখেন সাইন স্কয়ারের 15 উনবন্ধী কত, 90 মাইনাস 15 যদি দেখি 75। তো 90 উনবন্ধী 75 কিন্তু আমাদের এখানে আসে, তো এইটা আর এইটা মিলে কিন্তু আমাদের 1 হয়ে যাবে। কিন্তু এখানে 90 উনবন্ধী যে 0, ওই 0 কি ডান পাশে আসে 9, তাই আমাদের এটা কিন্তু একাই মান দিচ্ছে ওর, তাই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে অনুবন্ধীগুলো আসে কিনা। শুধু আমরা জানি যে শেষ পদ ভাগ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 2কে যেটা পাবো ওটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে, তা কিন্তু নয়। আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে অনুবন্ধীগুলো থাকতেছে কিনা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমি আগের ভিডিওগুলোতে আমি বারবার বলছি যে আমাদেরকে ম্যাথ এমসিকিউতে যদি ভালো করতে হয়, যদি আমরা টাইম পরীক্ষা শেষ করতে চাই, তাহলে আমাদেরকে অনেক ম্যাথের উত্তর মুখস্থ করতে হবে। এটা আমি আগে অনেকবার বলছি। তো আমার ওর মধ্যে এই ম্যাথটা পড়ে, তো এই ম্যাথটা বারবার পরীক্ষা আসতে দেখা যায়, এমনকি এটার লিখিততেও আসতে পারে। তো লিখিততে কীভাবে আসে এটা তো আমরা জানি, এটা আমাদেরকে ত্রিভুজ বল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো বল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা জাস্ট তারপর যোজন বিয়োজন করে আমরা এটার উত্তর পাই। তো আমাদের এটা উত্তর কত আসে, যে লব্ধিকে যদি আলফা কোণে ঘুরানো হয় তাহলে আমাদের উত্তর আসে tan α/2 ইকুয়াল বড় বল মাইনাস ছোট বল। তো বড় বল আমাদের কি এখানে বলছে m, আর ছোট বল কি n। তো m মাইনাস n বাই বড় বল প্লাস ছোট বল ইন্টু tan যত কোণে ক্রিয়া করবে তার অর্ধেক, তো 5/2। তো এটা আমাদের বেসিক্যালি প্রমাণ করতে বলে যে এই ধরনের দুইটা বল যদি এত কোণে ক্রিয়া করে আর অবস্থান বিনিময় করলে লব্ধি যদি আলফা কোণে ঘুরে যায়, তাহলে tan α/2 ইকুয়াল, এটা আমাদের প্রমাণ করতে বলে। ওটার প্রমাণটা আসে বড় বল মাইনাস ছোট বল বাই বড় বল প্লাস ছোট বল বা ইন্টু tan ক্রিয়ারত কোণের অর্ধেক। তো এটা আমাদের এখানে কোথায় আছে খুঁজে বের করতে হবে। সি নাম্বারে দেখেন আছে বড় বল মাইনাস ছোট বল, বড় বল প্লাস ছোট বল tan 5/2। তো আমাদের বেসিক্যালি এটা প্রশ্ন মুখস্থ করতে হবে, এটা আমাদের বারবার আসে। এটা আমরা কীভাবে করি আগে বললাম, আমি বল ত্রিভুজের সূত্র দিয়ে চিত্র এঁকে বল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দেন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা এটা পাই। তো আমরা এভাবে একটা প্রশ্ন সমাধান করি। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি, আমরা এটা অবশ্যই মুখস্থ রাখবো। তো এখানে বলছে যদি বৃত্তের উপরস্থ 4 এক বিন্দুটি এত দ্বারা প্রকাশিত হয়, তবে
উক্ত বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত। তো আমাদের বেসিক্যালি বুঝাইছে যে আমাদের একটা বৃত্ত, এই ধরনের একটা বৃত্ত, তো বৃত্তের একটা বিন্দু দেওয়া আছে 4 - 1, আর আমাদের এই বৃত্তের ব্যাস আঁকলে আমরা যে উপর বিন্দুটা পাবো ওটা আমাদেরকে বের করতে বলছে। আর এখানে আমাদের একটা সঞ্চার পথ দেওয়া আছে, তো পরামিতিক ইকুয়েশন দেওয়া আছে সঞ্চার পথটা। তো এটা আমাদেরকে আগে মেইন ইকুয়েশন আমরা নিয়ে আসি। তো আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল 1 + 5 cos থিটা, আর ওয়াই ইকুয়াল দেওয়া আছে -3 + 5 sin থিটা। তো আমরা এটা আমরা একবারে কীভাবে করতে হবে আমি আগে এটা বলি। x - 1 ইকুয়াল আমরা পাবো 5 cos থিটা, আর y + 3 ইকুয়াল আমরা পাবো 5 sin থিটা। দেন আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমরা পাবো x - 1 হোল স্কোয়ার প্লাস y + 3 হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। তো এটা দেখেন, এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ 5 আর কেন্দ্র হচ্ছে -1 - 3। তো এটা আমাদের একটা বৃত্ত যার কেন্দ্র 1 - 3। তো এটা আমরা সরাসরি কেন্দ্রটা কীভাবে বলতে পারি, আমরা জানি যে একটা পরামিতিক বিন্দু যদি এরকম হয় a + mx m sin থিটা না m cos থিটা, আর b + m sin থিটা, মানে এই যে সাইন থিটা কস থিটার সবগুলা যদি একই হয় তাহলে এটা বৃত্ত হয়। আর এর আমাদের কেন্দ্রটা হয় হচ্ছে a - a, b। তো দেখেন এইটার সাথে এটা যদি আমরা মিলাই তাহলে আমরা এটার কেন্দ্র পাচ্ছি কত 1, আর কত পাচ্ছি -3। তো দেখেন কেন্দ্র পাচ্ছি 1 - 3। তো এটা কীভাবে আসে ওটা যারা ধরতে পারেননি তাদেরকে আমি আগে বললাম মেইন প্রসেসটা, দেন আমি শর্টকাটটা বললাম। তো এটা আমরা অবশ্যই মনে রাখবো। তো এই শর্টকাটটা যদি আমাদের জানা থাকতো তো সরাসরি আমরা কেন্দ্রটা বলে দিতে পারতাম যে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র আমাদের 1 - 3, আর আমাদের দেওয়া আছে একটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে 4, 1, আর ওই ব্যাসের অপর প্রান্তবিন্দু আমাদের এখানে বের করতে বলছে। তো এই ব্যাসদের প্রান্তবিন্দুর মধ্যবিন্দু তো আমাদের কি কেন্দ্র। তো আমরা এটা মধ্যবিন্দুর সূত্র দিয়েও বের করতে পারি। মধ্যবিন্দুর সূত্র কি, মধ্যবিন্দু 1 প্লাস একটা বিন্দু কত 4 প্লাস এই বিন্দুটা যদি x হয় ভাগ 2, তাহলে আমরা এখানে x ইকুয়াল পাবো -2। একইভাবে -3 1 + y × 2, তাহলে y ইকুয়াল আমরা পাবো -7। তো দেখেন x y আমাদের কত -2 - 7। তো বেসিক্যালি ডি নাম্বারটা উত্তর। তো এটা আমরা আরেকটা প্রসেসে করতে পারি, ওটা আমরা অনেকেই জানি, কম বেশি মেথড বলে ওটাকে। তো আমাদের এখান থেকে 4 থেকে 1-এ যেতে আমাদের কত কমাইতে হবে, 4 থেকে 1-এ যেতে আমাদের 3 কমাইতে হবে। তো আবার 1 থেকে আমাদের অপর বিন্দুতে মধ্যবিন্দুর অপর বিন্দুতে যাইতে কত কমাইতে হবে, 3 কমাইতে হবে। তো আমরা 1 থেকে যদি 3 কমাই তাহলে কত পাবো -2। একইভাবে 1 থেকে -3-তে যদি যাই তাহলে আমাদের কত কমাইতে হবে -4। তাহলে -3 থেকে যদি আমরা ওই বিন্দুটা যেতে -3 থেকে আবার -4 কমাবো তাহলে আমরা পাবো -7। তো আমরা কম বেশি মেথড দিয়েও করতে পারি, আর আমাদের জেনারেল মধ্যবিন্দুর মেথড দিয়েও করতে পারি। তো এত কিছু আমাদের করতে হবে না। আমি কি বললাম, এই শর্টকাট দিয়ে আমরা সরাসরি কেন্দ্র পাই যাব, আর একটা বিন্দু পাবো। তো একটা কেন্দ্র দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, অপর বিন্দু বের করতে হবে, যেন আমরা জাস্ট এইভাবে করতে পারি। তো এটার উত্তর আমাদের ডি। সমাধানে দেখলাম, উদ্ভাসের সমাধানে দেখলাম কি করে দেওয়া আছে, একটু কঠিনভাবে করে দেওয়া আছে, ওটাও দিয়ে করতে আমাদের অনেক সময় লাগে যাবে। তো আমরা দেন 7 নম্বর প্রশ্নটা যদি দেখি, এটা আমি অপশনও নিই, কারণ এটা আমাদের অনেকেরই মুখস্থ। এই প্রশ্নটা নিয়ে আমাকে বেশি কিছু বলতে হবে না, কারণ এখানে দেখেন, এখানে হচ্ছে এক্সগুলা দেখেন, এখানে কিন্তু একটা সমান্তর ধারা। এখানে দেখেন, এখান থেকে এখানে পার্থক্য কত 1, এখান থেকে এখানে কত পার্থক্য কত 1, এখান থেকে উপর থেকে নিচেও পার্থক্য কত 1 1 1 1 1 1, মানে এটা একটা সমান্তর, যে পাশ দিয়ে যাবো ওই পাশে একটা সমান্তর ধারা লক্ষণীয়। তো আমরা কি জানি, একটা নির্ণায়কের যদি ভুক্তিগুলা যদি কলাম বরাবর রো বরাবর যদি সমান্তর প্রগমন ভুক্ত হয় তাহলে এটার নির্ণায়ক মান কত হয় 0। তো এটা আমাদের অনেকেরই মুখস্থ, এটা উত্তর 0। তো তাই আমি এটা নিয়ে আর বেশি কথা, আমি শুধু একটা টিক্স বলে দিলাম যে সমান্তর প্রগমন ভুক্ত আছে কিনা আমাদের দেখতে হবে, উপরে নিচে বা কলাম বরাবর বা রো বরাবর এটাতে আছে তাই 0। অন্য জায়গায় যেটা আমাদের এটা মুখস্থ আছে তাই আমরা অনেকেই বলে দিতে পারি যেটা উত্তর 0, কিন্তু অনেক জায়গায় আমাদের মুখস্থ নাও থাকতে পারে। তো তখন আমরা কীভাবে এটা সমাধান করব, তো ওইটার একটা টিপস বলে দিলাম যে সমান্তর প্রগমনভুক্ত আছে কিনা কলম বা রো বরাবর, ওগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে বেসিক্যালি আমাদের দুইটা বৃত্ত দেওয়া আছে,
এই যে এখানে একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, তো এই বৃত্তদ্বয়ের সাধারণ জের দৈর্ঘ্য বের করতে বলছে আমাদেরকে। তো সাধারণ জের দৈর্ঘ্য বের করতে বলছে। তো সাধারণ জে বলতে এখানে একটা বৃত্ত মনে করেন, এইটা একটা বৃত্ত, প্রথম বৃত্তটা, আর এইটা দ্বিতীয় বৃত্তটা। তো এটা সাধারণ জে, এইটা মনে করেন সাধারণ জের দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা কীভাবে করতে পারি, আমরা প্রথমে সাধারণ জেটা বের করি। সাধারণ জে আমরা কীভাবে পাই, আমরা এই এক্স স্কোয়ারের সহগগুলোকে এক করে নিয়ে একটা থেকে একটা বিয়োগ করি, তাহলে যেটা সরলরেখাটা পাই এটা হচ্ছে সাধারণ জের সমীকরণ হয়। তো আমরা সাধারণ জের, তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই প্রথমে, তো 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পাবো 5x প্লাস 8y। 2 দিয়ে ভাগ করতেছি, 86কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 43 = 0। আর এটা যদি এর নিচে আমরা লিখি, এটা বেসিক্যালি উপরে লিখি তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 = 0। তো আমরা এটা বিয়োগ করবো, তো মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এগুলো কাটা, তো আমাদের থাকতেছে এক্স, এখানে থাকতেছে আমাদের মাইনাস 2y, এখানে থাকতেছে আমাদের প্লাস 43 যদি বিয়োগ করি আমরা 43 থেকে 36, তাহলে আমরা পাবো পাশে 4, পাশে 3 7 = 0। তাহলে আমরা সাধারণ জের সমীকরণটা পাই গেলাম। সাধারণ জের সমীকরণ x - 2y + 7। তো আমরা এই বৃত্ত, মানে এই বৃত্ত আমরা কি, এই যে প্রথম বৃত্তটাকে এটা ধরছিলাম, তো এই বৃত্তের কেন্দ্র যদি আমরা লিখি, এই বৃত্তের কেন্দ্র আমাদের লিখতে পারবো আমাদের 2 আর -3। তো এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই সরলরেখা এর লম্ব দূরত্ব যদি আমরা বের করি, তো আমাদের সমীকরণ দেওয়া আছে। তো লম্ব দূরত্ব ইকুয়াল আমরা জানি 2 প্লাস 3 × 2 = 6 প্লাস 7 √5। তো এটা আমরা পাইলাম এই বিন্দু থেকে এই জের, মানে সাধারণ জের উপর লম্ব দূরত্ব। আর আমরা যদি এই বৃত্তটা যদি ব্যাসার্ধ বের করি, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ যদি বের করি, তো ব্যাসার্ধ ইকুয়াল আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল আমাদের আসবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 36। তো ব্যাসার্ধ ইকুয়াল আমাদের আসতেছে বেসিক্যালি 7। তো আমাদের এইটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে আমরা ভূমি ইকুয়াল বলতে পারবো। তো এটা আমরা একটু হিসাব করি। তো এটা আমাদের আসতেছে 2 + 6 + 7 ভাগ √5। তাহলে এটা আমাদের আসছে বেসিক্যালি 3√5। তো আমাদের অতিভুজ হচ্ছে 7 আর আমাদের লম্ব হচ্ছে 3√5। তাহলে আমরা ভূমি, মানে এই যে এইটা সাধারণ জের অর্ধেক অংশের দৈর্ঘ্য আমরা লিখতে পারবো √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে। তো এটা ইকুয়াল আমরা ভূমি ইকুয়াল লিখতে পারবো তাহলে √7² মাইনাস n² তাহলে আমরা ভূমি ইকুয়াল বলতে পারবো 2। তাহলে সাধারণ জের অর্ধেক অংশের দৈর্ঘ্য আমাদের বের হলো 2, মানে এইটুকু অংশের দৈর্ঘ্য হলো 2। তো আমরা বাকি অর্ধেক, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 × 2, তাহলে সাধারণ জের দৈর্ঘ্য বের হলো 4। তো আমাদের দেখেন বি নাম্বার অপশনে 4 আছে। তো আমরা এটা কী করলাম, প্রথমে সাধারণ যেটা বের করলাম, দেন আমরা যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই সাধারণ জের লম্ব দূরত্ব বের করলাম, যেটা আমরা পেলাম 3√5। দেন আমরা ওই বৃত্তের ব্যাসার্ধ বের করলাম। তো ওই আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, তো এটার ব্যাসার্ধটা হবে অতিভুজ আর লম্ব দূরত্বটা হবে লম্ব। তাহলে আমাদের ভূমি আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট করে আমরা ভূমি পাই, আর ভূমির দ্বিগুণ হইল সাধারণ জের দৈর্ঘ্য। তো এখানে সাধারণ জের দৈর্ঘ্য আমরা 4 পেলাম। তো এইভাবে আমাদের বেসিক্যালি 8 নম্বর প্রশ্ন গেল। আমাদের এখন 9 নম্বর প্রশ্ন। তো আমাদের 9 নম্বর প্রশ্নটা খুব সহজ। এখানে বলছে নিচের কোন বিস্তৃতিতে মধ্যপথটি x বর্জিত। তো মধ্যপথ x বর্জিত, তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের 1, প্রথম পথ 1 -1/x। তো এটা আমাদের অসীম পথ, এটার মধ্যপথ বেসিক্যালি থাকবে না, তাই আমাদের এই অপশন বাদ। তো এখানে দেখেন 2x - 1/3x। তো এখানে দেখেন, এখানেও x এর ঘাত 1, এখানেও x এর ঘাত 1। তো এইটাতে আমরা যদি একটু চিন্তা করি, এটা প্রতিসম, এটার মধ্যপথেই x থাকবে না, কারণ মধ্যপথেই এই যে এই পাওয়ারটা এই সমানভাবে বিভাজিত হয়ে যাবে, তখন এই x কাটা চলে যাবে, তাই আমাদের এই পথে মধ্যপথ থাকবে না। তাই আমাদের
যদি এটা একটু কমন সেন্সটা চিন্তা করি তাহলে আমাদের কোনো অঙ্কই করতে হবে না, এটা বি উত্তর। আর আমরা যদি এটা দেখি, এটাতে দেখেন এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব। তো মধ্যপথে কিন্তু এই পাওয়ারগুলো যখন সমানভাবে ভাগ হয়ে যাবে তখন কিন্তু একটার এটার পাওয়ারটা কম হয়ে যাবে, কারণ এটা আছে স্কোয়ার, এটা আছে কিউব, এই পাওয়ার বেশি হয়ে যাবে, তাই এক্সটা বর্জিত হবে না। এটাতে দেখেন, এটাতে যেহেতু প্রতি সময় একই পাওয়ার আছে উপরে নিচে, তাই আমাদের মধ্যপথে সমান ভাগে যখন পাওয়ারটা ভাগ হয়ে যাবে 14টা, তখন কিন্তু এটা কাটা চলে যাবে, তাই এটাতে এক্স বর্জিত হবে। আর এটাতে কিন্তু মধ্যপথে ওয়াই বর্জিত হবে, কিন্তু আমাদেরকে বেসিক্যালি এক্স বর্জিত বের করতে বলছে, তাই আমাদের এটা বি নাম্বার উত্তর। তো এটা আমাদের বেসিক্যালি ম্যাথ করতে হয় না, কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা যদি বিস্তৃতির কমন সেন্স আমাদের মধ্যে থাকে, বিস্তৃতিতে কী হয়, পাওয়ারটা বিভাজিত হয়ে যায়। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্নে আমাদের বেসিক্যালি বলছে যে দুইটি বৃত্ত আর 3টি সরলরেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। তো আমরা যদি চিন্তা করি, দুইটা সরলরেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করবে। তো দুইটা সরলরেখা সর্বোচ্চ ছেদ বিন্দু একটা, আর একটা সরলরেখার একটা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করবে, দুইটা। আর দুইটা বৃত্ত যদি আমরা নিই তাহলে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করবে, এখানেও দুইটা বিন্দুতে আমরা ছেদ বিন্দু পাবো। তো আমরা এখানে 3টা কেস পাচ্ছি। একবার কি আমরা সরলরেখা নিব দুইটা, তো দুইটা সরলরেখা আমরা কীভাবে নিতে পারি, 3টা সরলরেখা থেকে 3C2, তাহলে এদের ছেদ বিন্দু কয়টা হবে, একটা করে ছেদ বিন্দু পাবো আমরা। প্লাস যদি আমরা একটা বৃত্ত আর একটা সরলরেখা নিই তাহলে আমরা কয়টা ছেদ বিন্দু পাবো, দুইটা। তো আমরা একটা বৃত্ত নিব, দুইটা বৃত্ত থেকে একটা বৃত্ত 2C1, আর 3টা সরলরেখা থেকে একটা সরলরেখা, আর এগুলো আমরা কয়টা ছেদ বিন্দু পাবো, দুইটা। প্লাস আমরা কী নিব, দুইটা বৃত্ত নেব, দুইটা বৃত্ত থেকে দুইটা বৃত্ত নিতে পারবো 3C2 উপায়ে, আর কয়টা ছেদ বিন্দু পাবো, দুইটা বৃত্ত নিলে দুইটা। তো এটা ইকুয়াল আমরা পাবো, এটা যদি আমরা হিসাব করি, তো এটা ইকুয়াল আমরা বেসিক্যালি পাচ্ছি 17। তো আমাদের এটা উত্তর হচ্ছে 17। তো এখানে সর্বোচ্চ বললে আছে বলে আমরা পারলাম, কারণ আমাদের একটা বৃত্ততে একটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করতে পারে, আবার একটা বৃত্ত আর একটা বৃত্ত আর একটা বিন্দুতে ছেদ করতে পারে। তো যেহেতু এখানে সর্বোচ্চ বলছে, তো সর্বোচ্চ কিন্তু দুইটাতে ছেদ করতে পারে, একটা সরলরেখা একটা বৃত্ত বা দুইটা বৃত্ত। তো সর্বোচ্চ বলায় এই প্রশ্নটা সমাধান করা সম্ভব হয়েছে, তাহলে আমরা একজ্যাক্ট উত্তরটা বলতে পারতাম না। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো 11 নম্বর প্রশ্নটা ইন্টিগ্রেশন থেকে, খুব সহজ একটা প্রশ্ন। এখানে আমাদেরকে অপশন দেখে আমরা বুঝতে পারতেছি, আমরা জানি ইন্টিগ্রেশনের ডিএক্স এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, আমরা জানি সেক ইনভার্স এক্স প্লাস সি। তো এখানে যেহেতু অপশন দেওয়া আছে তাই আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা সেক ইনভার্সের আমাদের সূত্র পড়বে। তো আমরা সেক ইনভার্সের সূত্রটা জাস্ট তৈরি করে নেব। তো ডিএক্স, তো এখানে দেখেন এক্সের জায়গায় আছে 2x মাইনাস 1, তো আমরা এখানে 2x মাইনাস 1 রুট ওভার 2x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তো আমরা 2x মাইনাস 1 ইকুয়াল যদি y ধরি তাহলে আমরা এটা কি পাচ্ছি, dx ইকুয়াল আমরা পাচ্ছি dy বাই 2। তাহলে আমরা এটা যদি প্রতিস্থাপন করে দিই তাহলে 1/2 ইকুয়াল আমরা পাবো dy y রুট ওভার y স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা পাবো 1/2 সেক ইনভার্স y প্লাস সি। আর y ইকুয়াল আমরা কী ধরেছিলাম, 2x মাইনাস 1 প্লাস সি। তো দেখেন এখানে সি নাম্বার অপশনের সাথে মিলে যায়। তো এটা আমাদের এত কিছু ধরতে হয় না, যেহেতু এখানে এক্সের সহগ 2 আছে, তাই আমাদের ইন্টিগ্রেশনে কী হয়, আমার ডিফারেন্সিয়েশনে সহগ দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনে সহগ দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়। যেহেতু এখানে আমাদের 2 আছে তাই আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। বাকি সব কিছু এক্স যদি 2 না থাকতো, যদি 1 থাকতো এক্সের সহগ, তাহলে আমাদের ভাগ করতে হতো 1 দিয়ে। আবার তো এটা আমরা বেসিক্যালি জানি সবাই, তো আমি একদম কোড লেভেল থেকে বুঝাই দিলাম যে কীভাবে আমাদেরকে ধরে এগুলো করতে হয়। তো এখানে আমাদের সি উত্তর আসছে, তো আমরা ধরে না ধরলেও করা যায়। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন আমাদের যোগাশ্রয় থেকে। তো এখানে বলছে যোগাশ্রয় 3টে সমীকরণ দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোর মূল ভিত্তি হলো যত তাড়াতাড়ি আমরা আঁকে ফেলতে পারি আর ছেদ পয়েন্টগুলো আর আমাদের নমুনা ক্ষেত্রটা নির্ণয় করতে পারি, তত তাড়াতাড়ি আমাদের সমাধান করা সম্ভব। তো আমরা যদি এক্স আর ওয়াই অক্ষ দুইটা আঁকে নিই, দেন আমাদের একটা সমীকরণ দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5। তো এটা আমাদের এই ধরনের হবে, যেটা এটা ছেদবিন্দু হবে 0,5, আর এটা ছেদবিন্দু হবে 5,0। দেন আমাদের নেক্সটটা কত, নেক্সটটা ওয়াই অক্ষের সমান্তরাল,
যেটা হলো এক্স ইকুয়াল 2 বিন্দুগামী। তো আমাদের যা এই ধরনের হবে, যেটা এক্স অক্ষ থেকে বাইরের দিকে, মূল বিন্দু থেকে বাইরের দিকে, যেহেতু গ্রেটার দেন এক্স। তো এই বিন্দুটা হবে আমাদের 2,0, আর এই বিন্দুটা হবে আমাদের কত হবে? এই বিন্দুটা এইটা হবে আমাদের 2,3। এগুলো সমাধান করা আমাদের এক্সপার্ট হতে হবে যত। কীভাবে আমি এটা সমাধান করলাম দেখেন, এক্স ইকুয়াল 2 হলে এই সমীকরণ যদি এক্সের মান 2 বসে ওয়াই ইকুয়াল 3 পাবো। দেন আমাদের আরেকটা সমীকরণ আছে ওয়াই ইকুয়াল 4, যেটা আমাদের হবে ওয়াই ইকুয়াল 4 না, ওয়াই ইকুয়াল 4 হলে এই সমীকরণটা আমাদের এখানে ওয়াই ইকুয়াল 3 ছিল না, উপরের দিকে হবে। তো এইখানে হবে আমাদের ওয়াই ইকুয়াল 4টা। তাহলে আমাদের অনুকূল ঘটনা কোনটা? অনুকূল ক্ষেত্র আমাদের এইটা। তো এটা দেখেন 2,3, 2,0, 5,0 আমরা 3টা বিন্দু পাচ্ছি অনুকূল ক্ষেত্রটার। তো আমরা এটাতে এখানে যদি বসাই তাহলে এখানে আমরা এই বিন্দুটা বসালে পাবো 6 + 6 = 12। এই বিন্দুটা পাইলে আমরা পাবো 6 + 0 = 6, আর এই বিন্দুটা পাইলে পাবো আমরা 15। এই বিন্দুটা +0 = 15। তো আমাদের 12, 6, 15 এই তিনটার মধ্যে উত্তর। তো আমাদের দেখেন এখানে সর্বোচ্চ 15, তাই আমাদের উত্তর হলো 15। তো আমাদের 12 নম্বরের উত্তর হলো 15। তো আমরা এখন নেক্সট প্রশ্নটা দেখি। তো আমাদের এটা প্রশ্নে আমি মেন কনসেপ্ট কী বললাম, যত তাড়াতাড়ি আমাদের ছেদবিন্দু আর নমুনা ক্ষেত্রটা বের করে আমাদের জাস্ট চিত্রটা যত তাড়াতাড়ি আমরা আঁকতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন যদি দেখি, তো নেক্সটে আমাদের 13 নম্বর প্রশ্ন। প্রচুর গরম আজকে। তো 13 নম্বর প্রশ্নটা আমাদের বলছে y = ln x + x হলে x dy dx - y = কত? তো আমাদের dy dx আমরা যদি করি, dy/dx এটা আমরা পাবো 1/x + 1। দেন আমরা এখানে যদি বসাই, এটাকে যদি x দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো x, তাহলে x কাটা, তাহলে আমরা ওটা পাচ্ছি 1 + x। এটাকে যদি আমরা y দ্বারা মাইনাস করে দিই, y দ্বারা মাইনাস করে দিলাম, তো y ইকুয়াল আমাদের এটা আমরা আসলো 1 + x - y। তো y ইকুয়াল আমরা কি জানি? ln x + x। তো 1 + x - ln x - x। তো x কাটা, তাহলে আমাদের আসছে 1 - ln x। তো এটা আমাদের ডি নাম্বার অপশনের সাথে মিলে যায়। তো তাই আমাদের এটা আমাদের উত্তর। কী করলাম? একবার ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশনটাকে x দ্বারা গুণ করলাম, দেন y দ্বারা বিয়োগ করলাম, y এর মানটা আমাদের দেওয়া আছে ওটা বসাইলাম, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাই গেলাম, ডি নাম্বারটা উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের দেখেন এখানে এই প্রশ্নটা কি বলছে, একটি সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি ও অন্তর্ফলের যথাক্রমে 3 + 3 = 5 হলে উক্ত সরলরেখার সমীকরণটা নিচের কোনটি? তো আমরা এটা কী করি, a + b = 9 যদি আমাদের হয়, খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি x অক্ষ বরাবর a, y অক্ষ বরাবর b হয়, তাহলে a + b = 9 মডুলাস a - b = 5 বা a - b = +-5। দেন আমরা এখানে দুইবার সমীকরণ সমাধান করি, তারপরে a আর b এর মান পাই, দেন আমরা দুইটা ইকুয়েশন বের করি, যেটা অনেক লম্বা প্রসেস। তো আমরা অপশন থেকে খুব ভালোভাবে নিয়ে আসতে পারি। তো প্রথম অপশনটা যদি আমরা x/a + y/b = 1 আকারে লিখতে চাই, তাহলে প্রথমটা থেকে আমরা কী পাবো? প্রথমটা থেকে পাবো x/7 + y/2 = 1। তো আমরা এখানে দেখেন এটা যদি a, এটা যদি b হয়, তো a + b = পাচ্ছি 9 আর a - b = পাচ্ছি 5। তো এটা আমাদের একটা উত্তর। তো এই ধরনের প্রশ্নে সাধারণত দুইটা উত্তর থাকে। তো আমরা যেহেতু অপশনে a অ্যান্ড b বোথ আছে, তাই b নাম্বারটা আমাদের চেক করতে হবে। তো b নাম্বারটা আমরা পাবো x/2 + y/7 = 1। তো আমরা এখানে a + b = পাচ্ছি 9, আর এখানে কিন্তু b - a = পাচ্ছি 5। তাই আমাদের a আর b বোথ উত্তর। তো আমাদের বেসিক্যালি এইভাবে আমরা অপশন দেখে উত্তর করতে পারি, এইভাবে ক্যালকুলেশন সমাধান না করে। তো এটা ছিল এই প্রশ্নের ট্রিক্স। তো আমরা 15 নম্বর প্রশ্ন দেখি। তো 15 নম্বর প্রশ্নটা দেখেন, এইভাবে যদি আমরা থাকে y = f of x plus f of x প্লাস, এটা আমরা আগেও বলা এই শর্টকাটটা, f of x প্লাস ইনফিনিটি, তাহলে এটাই dy/dx ইকুয়াল হয়, এটা dy/dx ইকুয়াল হয় f of x এর একবার ডিফারেন্সিয়েশন বাই 2y + 1। তো এখানে f of x কি? x, তো x এর ডিফারেন্সিয়েশন y 1/2y + 1। তো আমাদের বি নাম্বারটা উত্তর। তো এখানে মাইনাস আছে, মাইনাসটা কোনো মাইনাসটা কোনো এখানে প্লাস মাইনাস আমরা দিতে পারি, মাইনাসটা কোনো ব্যাপার না, এটা কোনো নির্ভর করে না। তো আমরা
এটা আমরা এটা ইকুয়াল বর্গ করে করতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এভাবে করতে পারি। তো এটা আমাদের কী আসবে, এটা আমাদের আসবে, এটাকে যদি আমরা করি 2y dy বাই dx ইকুয়াল 1 মাইনাস dy বাই dx, দেন আমরা এটা dy বাই dx ইকুয়াল আমাদের আসবে f অফ x, এটা আমাদের আসবে 1/1 প্লাস 2y। এভাবে আমরা করতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এই প্রশ্নটা ইন্টিগ্রেশন থেকে অনেক বড় প্রশ্ন আমাদের মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব অত একটা বড় কিন্তু না। তো এই প্রশ্নটাতে আমরা যদি আংশিক ভগ্নাংশ করে উত্তর আনার চেষ্টা করি, তো আপনাদের চিন্তাভাবনা সঠিক যে বিশাল বড় একটা ম্যাথ, কিন্তু আমরা ওইভাবে করবো না। আমরা কি অপশন থেকে সমাধানে যাব কীভাবে, আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত। তো আমরা যদি অপশনগুলো, যেহেতু ইন্টিগ্রেশন বের করতে বলছি প্রশ্ন, অপশনগুলো যদি ডিফারেন্সিয়েশন করে আমরা যদি প্রশ্ন পাই, তাহলে তো আমাদের ওইটা কী হলো, ওটা আমাদের উত্তর হলো। তো আমরা যদি, যেহেতু এইগুলার ডিফারেন্সিয়েশন করা খুব ইজি হয়ে যাবে, তো আমরা যদি প্রথমটা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো, 1/x - 1 প্লাস 5x - 1 x - 3, আর এটা আমাদের হবে এখানে, এটা আমাদের আবার হবে, তো এখানে আমাদের হবে 2x - 3। তো এটা যদি আমরা বেসিক্যালি এখানে এখন যদি x ইকুয়াল 0 যদি পুট করি, এইখানেও যদি x ইকুয়াল 0 পুট করি, আর এইখানে যদি x ইকুয়াল 0 পুট করি, যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আসে, তাহলে আমাদের এই উত্তরটা সঠিক। তো আমরা যদি এটা পুট করি তাহলে এটা আমরা পাচ্ছি -1, এটা পাবো আমরা -15 বাই আমরা পাবো 3। তো এখানে আমাদের বেসিক্যালি আসবে 3 × 5 = 15 - 6, এখানে কি আমাদের -6 আসবে, এটা 0, এখানে আমাদের -6 আসবে না, এখানে একটা মাইনাস থাকবে, এই মাইনাস এই মাইনাস কাটা, 3 × 5 = 15, 15 হচ্ছে +5, এটা আসবে আমাদের 4 আসবে। এটাতে 0 বসালে 4 আসবে, তো এটাতে 0 বসালে কিন্তু আমাদের আসবে -6। তো 4 ইকুয়াল -6 কিন্তু হচ্ছে না, তাই আমাদের এই নাম্বার অপশনটা হবে না। একইভাবে আমরা বিটা যদি চেক করি এটাও মিলবে না, সি যদি চেক করি এটাও মিলবে না। যদি আমরা ডি চেক করি, ডিতে দেখেন এটা যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/x - 1, এখানে পাবো -5/x - 2, এখানে পাবো +5/x - 3। তো এটাতে যদি আমরা x এর মান 0 পুট করি তাহলে পাচ্ছি -1 -5/-2, তাহলে এটা আমাদের +5/2, এটা আমাদের আসতেছে -5/3। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি -1/6, আর এটা যদি আমরা 0 পুট করি এটা পাবো আমরা -1/6, কারণ উপরে 1 থাকবে আর নিচে থাকবে -6। তো বেসিক্যালি আমাদের দেখেন এই ডিটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এক্সের মান 0 বসায় যেটা পাচ্ছি, আর এটাতে আমাদের কাঙ্ক্ষিত যে ফাংশনটা দেওয়া আছে এটাতে 0 বসায় একই মান পাচ্ছি, তাই আমাদের ডি উত্তর। তো আমরা বেসিক্যালি এই ধরনের যখন বড় বড় ইন্টিগ্রেশন দিয়ে প্রশ্ন থাকবে তখন আমাদের অপশন থেকে উত্তরে যাওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের অপশন আছে, অপশনের অ্যাডভান্টেজটা আমাদের কাজে লাগাতে হবে। অপশনগুলোকে আমরা ইন্টিগ্রেশন করে দেন আমরা যে কোনো একটা ভ্যালু ধরে ডান পাশ বাম পাশের কম্পেয়ার করে দেখবো, যেটার সাথে মিলে যাবে ওটা আমাদের উত্তর হবে। তো আমরা ইন্টিগ্রেশন করে, আমরা যদি আংশিক ভগ্নাংশ করে ইন্টিগ্রেশন করে উত্তর আনতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগে যাবে। তো আমরা বেসিক্যালি লিখিততে ওই প্রসেসটা করব, কিন্তু আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমি যেটা প্রসেস বললাম এই প্রসেস করাটাই বেটার হবে। তো আমরা অপশনগুলার ডিফারেন্সিয়েশন করে ডান পাশ বাম পাশ কম্পেয়ার করব যে কোনো একটা এক্সের ভ্যালুর জন্য, ওটা আমাদের অনেক কার্যকরী একটা পদক্ষেপ হবে এই প্রশ্নগুলোর জন্য। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা বেসিক্যালি বলছে আমাদের একটা বৃত্তের কেন্দ্রে এত আর এত বিন্দু থেকে সমদ্বিবর্তী। তো বৃত্তের কেন্দ্র যেহেতু সঞ্চার পথের সমীকরণ, তো সঞ্চার পথের জন্য আমাদের প্রথমে কী করতে হয়, এক্স ওয়াই একটা বিন্দু ধরে নিতে হয়, তারপরে আমাদের সত্য অ্যাপ্লাই করতে হয়। সত্যটা কি, এক্স ওয়াই বিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব। তো এই কেন্দ্রের দূরত্ব যদি আমরা লম্ব দূরত্ব বের করি, তো লম্ব দূরত্ব আমরা কীভাবে পাবো, লম্ব দূরত্ব পাবো মোড অফ ax + c √a², যেহেতু ওয়াই এর 0, ওয়াই এর সহগ 0, তাই √a² ইকুয়াল আমাদের এদিকে আসবে এই বিন্দু থেকে m,0 বিন্দু দূরত্ব। তো আমরা পাবো x - m² + y²। দেন আমরা যদি এটা বর্গ করি তাহলে পাবো a² x² + 2a² 2axc
প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল পাবো এক্স স্কোয়ার মাইনাস 2xm প্লাস এম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন আমরা এ স্কোয়ারটা যদি এই পাশে যদি গুণ করে দিই, দেন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2x এ স্কোয়ার এম প্লাস এসি। জাস্ট আমরা শর্তটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করছি, এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। গুচ্ছতে যেহেতু অনেক সময় পাবো তাই আমাদেরকে একটু বড় বড় প্রশ্ন আসতেই পারে, তো আমাদের এটার এ উত্তর। জাস্ট আমরা কিছুই করি নাই, এক্স সঞ্চারপথের যে আমাদের সঞ্চারপথের ম্যাথ করার যে কনসেপ্ট, আমাদের প্রথমে এক্সও একটা বিন্দু ধরে নিতে হয়, তারপর আমাদের যে সত্যগুলো দেওয়া থাকে ওই সত্যগুলো অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমরা একটা সত্য আমাদের কী দেওয়া আছে, কেন্দ্র থেকে যে দূরত্ব ওই বিন্দুটার, আবার এই বিন্দু থেকে ওই দূরত্ব সমানুপাতিক। তো আমরা কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করলাম, ওই বিন্দু থেকে দূরত্ব বের করলাম, দেন দুইটা ইকুয়াল করে আমরা জাস্ট ক্যালকুলেশন করে উত্তর এ পাইলাম। তো এইভাবে আমরা 17 নম্বরটা শেষ হলো, আমাদের 18 নম্বর প্রশ্ন। তো আমরা নেক্সট 18 নম্বর প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন ছিল, এখানে জটিল সংখ্যা ঢুকাই দিয়েছে। এন এককের ঘনমূল দেওয়া আছে ওমেগা। তো ওমেগার ক্ষেত্রে আমরা 3টা ইকুয়েশন জানি, সবাই জানি। তো আমাকে 3 দিয়ে ভাগ করতে হয়, 3 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকে ওটা আমরা লিখতে পারি। তো আমরা এটাকে 32কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগশেষ থাকবে 2। তো এটা আমরা সরাসরি কীভাবে বললাম, কারণ আমরা কি জানি 3 দ্বারা বিভাজ্যের একটা শর্ত আছে, অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে আর পুরো অঙ্কটাকে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকে একই হয়। তো আমরা এখানে 3 আর 2 যোগ করলে কত পাই 5, তো 5কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 2। তো আমি তাই বললাম 2, আর 32কে ভাগ করলে কিন্তু 2 থাকবে। তো আমরা বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমরা ওইভাবে করতে পারি, অঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখতে পারি। তো এখানে আমাদের তাহলে ওমেগা 32 প্লাস ওমেগা 13 ইকুয়াল আমরা লিখতে পারবো ওমেগা স্কোয়ার প্লাস 13কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 ওমেগা। আর আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের এটা ইকুয়াল আসতেছে -1, তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারবো -1। তাহলে আমরা cos -পাই প্লাস π/3। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের উত্তর আসবে -1/2। তো আমাদের উত্তর হলো -1/2। তো আমাদের বি নাম্বারটা উত্তর। তো এটা খুব সহজ প্রশ্ন ছিল। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের লিমিট যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, আমি শর্টকাটটা বলতেছি আর কি, এই ধরনের ফরম্যাটের ক্ষেত্রে ওটা হয় m/n আর a মাইনাস m মাইনাস n। তো এখানে দেখেন এর জায়গায় আছে p আর m এর জায়গায় আছে 9, n এর জায়গায় আছে 2। তো আমরা এটা লিখতে পারি 9/2 p 9 মাইনাস 2 ইকুয়াল দেওয়া আছে 576 576। তো এটাই আমরা যদি সমাধান করি, তো এটা শর্টকাট, আমরা এই শর্টকাটটা অবশ্যই মনে রাখবো m/n a মাইনাস m মাইনাস n। তো এটা থেকে আমরা p এর মান বের করতে বলছে, সব কিছু দেওয়া আছে। তো p আমরা পাবো 2। তো আমাদের এটা উত্তর হলো বি নাম্বারটা 2। তো এই শর্টকাটটা আমরা অবশ্যই মনে রাখবো। এই লিমিটের এই ফরম্যাটের লিমিট প্রায় আমাদের পরীক্ষা আছে দেখা যায়। তো এটার উত্তর হয় m/n a m মাইনাস n। তো আমরা এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তো আমাদের এটার উত্তর হলো বি নাম্বার 2। তো আমরা এটা ক্যালকুলেশন করে দেখব। তো আমরা এখন 20 নাম্বার প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটা বলছে ত্রিভুজের দুইটা বাহু, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল ত্রিভুজের বাহু যদি দুইটা ভেক্টর থাকে তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের, এটা হয় আমাদের ক্ষেত্রফল। তো আমাদের বেসিক্যালি এই দুইটার ক্রস গুণফল করে ওইটার মান বের করে ওটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা উত্তর পাবো। তো আমরা ভেক্টরের ক্রস গুণফল ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই কীভাবে করবো ওটা আমি ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথমে কি ভেক্টরে যাব, ওইখানে মেনুতে যাই 5 ভেক্টর। তো ভেক্টর ডিফাইন করতে হবে। প্রথমে আমরা ভেক্টরটা ডিফাইন করি, 3 চাপবো, তাহলে আমাদের যেহেতু 3টা স্থানাঙ্কের ভেক্টর এটা, তাহলে আমাদের এটা আছে 3 1 1। দেন আমরা আরেকটা ভেক্টর অপশনে যাই, ডিফাইন করবো 1 ডিফাইন 2 নাম্বার ভেক্টর বি, যেটার হচ্ছে 3 ডাইমেনশনাল। তো আমাদের আই এর সহগ 2, জে এর সহগ নাই 0, কে এর সহগ 4। তো আমরা এখন 3 নাম্বারে আমাদের ভেক্টর এ ক্রস গুণফল ভেক্টর বি চাইলে, তো আমাদের ক্রস গুণফল আসলো 4i মাইনাস 10j মাইনাস 2k। তো আমাদের এটার মান বের করতে হবে বেসিক্যালি, যেহেতু আমরা ক্ষেত্রফল বের করবো। তো মান ইকুয়াল আমরা জানি 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট। তো এটা রুট আসতেছে আমাদের 2√30। তো আমরা এটা যদি হাফ ইন্টু 2√30 করি তাহলে আমাদের 2 কাটা, তাহলে √30
তো √30 বর্গ একক আমাদের এক ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের সি নাম্বারটা √30 বর্গ একক। তো আমাদের 21 নম্বর প্রশ্নটা হচ্ছে বর্গমূল বের করতে বলছে একটা জটিল সংখ্যার। তো এটা আমরা বেসিক্যালি ক্যালকুলেটর দিয়ে করতে পারি, শর্টকাট মেথডে করতে পারি, বড় কাটে করতে পারি। তো আমাদের এটা যদি বর্গ করি 25-এর রুট কত হবে 5, তো নিচে আমাদের 5, এটা ফাইনাল। তো এখানে দেখেন এই 3টার নিচে 5 আছে, এটা 4 আছে, এটা বাদ। তো আর উপরেরটা আমাদের কী করতে হবে, এটাকে আমাদের এর শখটাকে বেসিক্যালি প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 56কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 23। তো 23কে বেসিক্যালি 23 না 26, 27, 28 পাবো। তো 28কে এখন আমাদেরকে কী করতে হবে, দুইটা গুণফল আকারে, দুইটা সংখ্যার গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যে এই দুইটার বর্গের বিয়োগ করলে আমরা 33 পাই, -33 পাই। তো এটা আমরা কী হয় 4 আর 7, 4 7 28। তো আমরা বেসিক্যালি 4 স্কোয়ার -7 স্কোয়ার যদি করি তাহলে পাবো -33। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু আমাদের প্লাস আছে তো এর সামনে, তাই আমাদের এখানে প্লাস হবে। তো আমাদের এটার উত্তর বেসিক্যালি হবে 4 + 7i +-। তো কী বললাম আমি, আমাদেরকে প্রথমে এর শখটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর যে সংখ্যাটা পাবো ওটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যেন ওই সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল আমাদের এই যে বাস্তব সংখ্যাটা হয়। তো আমরা 28 পাইলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে তারপর ওইটাকে আমরা ওই দুইটার বর্গের বিয়োগফল 4 স্কোয়ার -7 স্কোয়ার করলে পাই -33। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এটাকে আমরা বেসিক্যালি লিখতে পারবো 4 স্কোয়ার +2 × 4 × 7i +7i স্কোয়ার। তো এটাই করে আমরা লিখতে পারবো -33 + 56i। এটাকে আমরা লিখতে পারবো 4 + 7i স্কোয়ার। তো এটা আমরা রুট করলে স্কোয়ার রুট কাটা যাবে, দেন আমরা উত্তর পাবো। তো এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, আমাদের ক্যালকুলেটর করতে হবে। ক্যালকুলেটরে আমাদের কমপ্লেক্স মোডে যেতে হবে। 2 নম্বরে আছে আমাদের কমপ্লেক্স মোড। দেন আমাদের বর্গ করে চেক করতে হবে। তো আমাদের প্রথমে যদি 4 + 7i এর বর্গ করি তাহলে দেখেন -33 + 56, যেটা আমাদের প্রশ্নে আছে, তাই আমাদের এই উত্তর। তো আমরা এইভাবে চেক করতে পারি। এভাবে আমাদের 4টা অপশনে চেক করতে পারি। এই শর্টকাটটা যদি আমরা জানি, এর শখটাকে 2 দ্বারা ভাগ করে যেটা সংখ্যা পাবো ওটাকে দুইটা বর্গ সংখ্যার আকারে এমনভাবে প্রকাশ করতে হবে, বর্গের গুণফল আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যেন ওই সংখ্যা দুইটার বর্গ স্কোয়ার বিয়োগফল, স্কোয়ারের বিয়োগফল বাস্তব সংখ্যাটা সমান হয়। তো আমরা এটা মনে রাখবো এই শর্টকাটটা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে খুলনা টেলিফোন নাম্বারের 3টা দেওয়া আছে, 72, 73, 76 দিয়ে শুরু হয় ও 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে কতগুলো সংযোগ দিতে পারবে টেলিফোন খুলনায়? তো আমাদের 6 অঙ্ক বিশিষ্ট সংযোগ দিতে হবে। তার মধ্যে দুইটা অংশ আমরা এই 3টা অঙ্ক দিয়ে পূরণ করতে পারবো। তো আমাদের এটা 3টা উপায়ে পূরণ করতে পারবো। তাহলে আমাদের বাকি ঘর থাকতেছে কটা, 4টা। তাহলে আমরা এই 4টা ঘর পূরণ করতে পারবো 10 উপায়ে। তাহলে 10 × 10 × 10 × 10, 4টা ঘর × 3। তাহলে আমরা বলতে পারি 3 × 10⁴। প্রথম 2টা ঘর আমরা এই 3টা সংখ্যা দিয়ে পূরণ করতে পারবো, তাই 3। আর পরেরগুলো আমরা 10টা দিয়ে করতে পারবো। তো 10টা যেহেতু 4টা ঘর পূরণ করতে হবে 10 দিয়ে, তো 10 4 বার গুণ, তাই 3 × 10⁴। তো আমাদের এই উত্তর। তো এই অঙ্কটা 23 নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, তো এটা একটা বিখ্যাত অঙ্ক। এই অঙ্কটা মানে যারা ইন্টিগ্রেশন খুব বেশি করছেন, মানে খুব প্রায় ইন্টিগ্রেশনের উপর অনেক দক্ষ, তাদের কাছে এই প্রশ্নটা কোনো ব্যাপার না, কারণ এটা একটা বিখ্যাত প্রশ্ন। কারণ ত্রিকোণমিতিতে আমরা জানি যদি tan x + tan 2x tan 3x tan 5x tan 4x এটা যদি হয়, তাহলে আমরা এটা ইকুয়াল আমরা লিখতে পারি এটা উল্টা পাশ থেকে সর্বোচ্চ পদটা থেকে বাকি পদগুলা বিয়োগ। tan 4x থেকে বাকি পদগুলা বিয়োগ, মানে tan 4-এর পর আগে কি 3, তার আগে কি 2, এটা একটা মুখস্থ শর্টকাট -10x। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু tan x tan 2x tan 3x একটা মনে করেন ক্রমিক ধারায় আছে, তো এটা ইকুয়াল আমরা লিখতে পারি tan 3x - tan 2x, যেটা আমাদের ইন্টিগ্রেশনে খুব সুবিধা দেয়, কারণ আমরা যোগ আকারে থাকলে খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি। এখন আমরা এটা ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবো। এটা ইন্টিগ্রেশন কি 1/3 ln sec 3x -1/2 ln sec 2x ln sec x + c। তো আমাদের এটা সি নাম্বারটা উত্তর। তো
তো এই শর্টকাটটা আমরা অনেকেই সব বইয়েই কম বেশি এই শর্টকাটটা আছে, যে আমাদের এই টেনের এই ধারাটা যদি এবার ক্রমিক সংখ্যার আগে থাকে তাহলে সর্বোচ্চ যেটা থাকবে ওটা থেকে বাকিগুলো আমাদের ওইটার সমান হবে। সর্বোচ্চ যেটা থাকবে এখানে সর্বোচ্চ 3 থেকে বাকিগুলার বিয়োগ করতে হবে -2 -1। এটাতে যে আমি 4 পর্যন্ত নিয়েছিলাম, 4টা সর্বোচ্চ, তো 4 - 3 - 2 - 1। তো আমাদের তারপর এখন আমরা যেহেতু বিয়োগ আকারে আছে তাই আমরা পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করতে পারবো। তো এটা উত্তর হলো সি। তো এই শর্টকাটটা আমরা মনে রাখবো, এটা শর্টকাট কম বেশি সব বইয়ে আছে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে বলছে এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত এর সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো আমাদের এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল। তো এক্স ওয়াই তলের সমান্তরাল যেহেতু, তাই আমাদের এই ভেক্টর শুধু আই আর জে থাকবে, কে থাকবে না। আবার কি বলছে, এটার সাথে লম্ব, মানে এই ভেক্টর যে নতুন যে ভেক্টরটা হবে এ আই প্লাস বি যে আকারের, এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার ক্রস মানে ডট গুণফল 0 হবে, কারণ এরা পরস্পর লম্ব। তাহলে আমরা এর মান যদি 2 মনে করি আর বির মান যদি -3 মনে করি, কারণ এখানে আমরা জাস্ট এ বি এর সবগুলো উল্টাই নিয়ে মাইনাস একটা দিয়ে নিলে এটা যদি ক্রস গুণ যদি আমরা ডট গুণফল করি তাহলে এটা করে আমরা 0 পাবো। তাহলে আমরা ভেক্টরটা পাচ্ছি 2y - 3j। আর এটার আমাদের বের করতে বলছে কি একক ভেক্টর। তো একক ভেক্টর কী হয়, এটার মান দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে যদি এটার মান দিয়ে ভাগ করি, এটার মান হচ্ছে √13। এটা বি উত্তর। তো আমাদের আজকের শেষ প্রশ্ন কি আজকের, এখানে বলছে এ প্লাস সি, 0 হতে একটা সমীকরণের উপর অঙ্কিত লম্ব দূরত্বের গুণফল কত হবে। এখানে বলছে এ স্কোয়ার = বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমাদের লম্ব দূরত্ব আমরা কীভাবে বের করি, এটা আমাদের প্রথমে মনে করেন সি, 0 বিন্দু লম্ব দূরত্ব মনে করি যে P1। তো P1 = আমরা পাবো এই বিন্দুটা এখানে যদি বসাই তাহলে আমরা পাবো মোড অফ BC cos θ প্লাস, যেহেতু আমাদের এখানে ওয়াইয়ের মান 0, ওয়াই শক, তাই এটা 0 হয়ে যাবে, -AB, এবিটা যদি পাশে পার করে নিয়ে আসে √ আমাদের এখানে আসবে B² cos² θ প্লাস A² sin² θ। আবার আমরা যদি -C, 0 বিন্দুর থেকে বাইর করি P2, তাহলে আমরা পাবো -BC cos θ -AB √B² cos² θ প্লাস A² sin² θ। এখন আমাদেরকে বেসিক্যালি এই দুটার গুণফল বের করতে বলছে। তো P1 × P2 যদি আমরা করি তাহলে আমরা উপরে পাবো মাইনাস, এটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই আমরা তাহলে পাবো, তাহলে এটা A - B A + B। তো A - B আর A + বির গুণফল হয় A² - B²। তাহলে আমরা পাবো B² C² cos² θ -A² B²। আর এটা আমাদের রুটটা উঠে যাবে, যেহেতু দুইটা একই। তো আমরা B² cos² θ আর A², তো আমরা A² sin²টাকে আমরা লিখতে পারি 1 - cos²। তো এটা আমরা কেন করতেছি, কারণ আমাদের থিটাটা দূর করতে হবে। তো আমাদের উপরে নিচে কাটার একটা চেষ্টা করতেছি আমরা। তো আমরা যদি এখান থেকে B² কমন নিই আর মাইনাসটাকে ভিতরে দিয়ে দিই তাহলে আমরা পাবো A² - C² cos² θ। আর এখানে আমরা পাবো B² cos² θ মাইনাস প্লাস A² A² cos² θ। তো এইখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কি জানি এখানে দেওয়া আছে আমাদের A² = B² + C²। তো এখান থেকে আমরা C² = লিখতে পারবো কি, C² = আমরা লিখতে পারবো, আমরা এখানে যদি B²টা রাখি, এখানে A² - C² cos² θ, এখান থেকে আমরা যদি cos²টা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারবো B² - A² প্লাস A²। এখন আমরা এটা ইকুয়াল লিখতে পারবো B² - A² ইকুয়াল আমরা লিখতে পারবো -C², কারণ দেখেন B²টা
এই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে যাই আর সি স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাবো আমরা এখানে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল মাইনাস এ স্কোয়ার ইকুয়াল লিখতে পারি মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা বেসিক্যালি লিখতে পারবো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর আমরা নিচে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার থিটা এই দুটো কাটা, তাহলে আমাদের আসছে বি স্কোয়ার। তো আমাদের এটা উত্তর বেসিক্যালি বি স্কোয়ার। তো এখানে বেশ কিছু বড় বড় প্রশ্ন ছিল, কারণ আমাদের গুচ্ছতে অনেক সময় আর অনেক বেশি মার্ক একটা এমসিকিউতে, তাই লিখিত আকারের অনেক প্রশ্ন থাকবে যেগুলো শুধু মেইন উত্তরটা অপশন আকারে থাকবে। তাই আমাদেরকে ওগুলো একটু ব্রড আকারে করার চেষ্টা করতে হবে। সব কিছু শর্টকাট হবে না, এটাতে যেমন কোনোভাবেই কোনো শর্টকাট হবে না, এইভাবে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমি বেসিক্যালি যেগুলো একটু এই ধরনের ব্যতিক্রম প্রশ্নগুলো সমাধান আমি সাথে ব্যতিক্রম না সব প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করতেছি এই পর্বগুলোতে। তো আজকে প্রথম পর্ব গেল, তো আশা করি আপনাদের যারা ভালো লাগছে তারা অবশ্যই সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী কালকেও পরশু দিনে আমি বাকি 50টা কভার করব। তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো শেষ করতেছি। খোদা হাফেজ।